আজকের এই ঘটনাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, তাই অনুরোধ করে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার মন একদিকে ভারাক্রান্ত হলেও অন্যদিকে তৃপ্তি পাবে। ব্যবসায়ীর মেয়ে গোলাবর জীবন বদলে দেওয়া এক অবিশ্বাস্য ঘটনা। এক বাদরের সঙ্গে তার কিভাবে বিয়ে হলো এবং তারপর কি ঘটেছিল, আসুন এক নজরে জেনে নেই। পুরনো দিনের কথা। বাংলাদেশে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা ছিল সুদূর পর্যন্ত বিস্তৃত। তার মালিকানায় 12টি জাহাজ ছিল, যা দিয়ে তিনি বিভিন্ন দেশে পোশাক পাঠাতেন। তার পরিবারের সুখের অভাব ছিল না। তিনি ছিলেন 3 মেয়ের গর্বিত পিতা, যদিও কোনো পুত্র সন্তান তার ছিল না। 3 কন্যার মধ্যে প্রথম 2 মেয়ে ছিল খুবই অহংকারী ও জেদি, কিন্তু তৃতীয় মেয়ে গোলাপও ছিল সম্পূর্ণ আলাদা। সে নম্র স্বভাবের, সবার প্রতি শ্রদ্ধাশীল এবং হৃদয় দিয়ে ভালোবাসা বিলাত, কিন্তু জীবন্ত সুখের সঙ্গে দুঃখেরও সংমিশ্রণ। একদিন সেই ব্যবসায়ীর জীবনে অন্ধকার নেমে এলো। তার প্রিয় স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করিও কোনো ফল হল না। একদিন তিনি চিরতরে বিদায় নিলেন। স্ত্রীর মৃত্যুর শোক না কাটাতেই আরেক বিপর্যয় নেমে এলো। ব্যবসায়ের সমস্ত জাহাজ দুর্ঘটনায় পড়ে পানিতে ডুবে গেল। মালপত্র সহ সব ধ্বংস হয়ে গেল। একসময় যিনি সাফল্যের শিখরে ছিলেন, তিনি ধীরে ধীরে সর্বশান্ত হয়ে পড়লেন। বন্ধুরা, বিপদ যখন আসে তখন সবাই দূরে সরে যায়। সেই ব্যবসায়ের ক্ষেত্রেও তাই হল। একসময় যারা তার পাশে ছিল তারা তাকে পরিত্যাগ করল। বাধ্য হয়ে তিনি শহর ছেড়ে তার 3 মেয়েকে নিয়ে এক অজপল্লী আশ্রয় নিলেন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন ব্যবসায়ী তার মেয়েদের কাছে ডাকলেন, চোখে দুঃখের ছায়া নিয়ে। তিনি বললেন, মা, আমাদের উপর যে বিপদ নেমে এসেছে তা তোমরা তো দেখেছ। ঘরের চাকর বাকর আমাদের ছেড়ে চলে গেছে, তাই এখন থেকে ঘরের কাজ তোমাদেরকেই করতে হবে। বড় মেয়েরা অবাক হয়ে বলল, না বাবা, আমরা এসব কাজ করতে পারবো না। আমাদের কি তোমার কাজের লোক মনে হয়? এটা তো বাবার দায়িত্ব যে তিনি তার মেয়েদের সুখে রাখবেন। এই কথা শুনে ব্যবসায়ীর চোখ ভরে পানি এলো। ছোট মেয়ে গোলাপ এগিয়ে এসে বাবার হাত ধরল। বাবা, তুমি মন খারাপ করো না। না, আমি সব কাজ সামলে নেব, তুমি শুধু আমাদের ভালো থেকো। সেই দিন থেকে বড় 2 মেয়ে আরাম করে বসে থাকত, আর গোলাপও সমস্ত কাজ করত। সে কাপড় ধুতো, ঘর পরিষ্কার করত, সবার জন্য খাবার রান্না করত। রাতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ত। এভাবেই দিন চলতে লাগল। তবে একদিন ব্যবসায়ী একটি সুসংবাদ পেলেন। তার 3টি জাহাজ পানিতে ডুবে যায়নি, বরং খারাপ আবহাওয়ার কারণে পৌঁছাতে দেরি হয়েছে। এবার তারা নিরাপদে তীরে এসেছে এবং জাহাজের মালপত্র অক্ষত রয়েছে। এই খবরে ব্যবসায়ীর আনন্দ ধরে না। তিনি 3 মেয়েকে ডেকে বললেন, আল্লাহ আমাদের দুঃখ দূর করেছেন। এবার আমি শহরে যাব। বলো, তোমাদের জন্য কি নিয়ে আসব? সবচেয়ে বড় মেয়ে বলল, বাবা, আমার জন্য পুরোপুরি সোনার তৈরি 1 জোড়া দুল এনো মেজো। মেয়ে বলল, আমার জন্য নীল রঙের রেশমি শাড়ি এনো, যা দেখে সবাই মুগ্ধ হবে। তবে ছোট মেয়ে গোলাবু কোনোই বলল না, চুপ করে বসে রইল। বাবা অবাক হয়ে বললেন, মা, তুমি চুপ করে আছো কেন? তোমার কি কিছুই লাগবে না? গোলাবু বলল, বাবা, আমি খুশি যে আমাদের 3টি জাহাজ ঠিকঠাক আছে। তুমি শুধু শহরে গিয়ে নিরাপদে ফিরে এসো, এটাই আমার চাওয়া। কিন্তু বাবা আদর করে বললেন, না মা, কিছু তো চাইতে হবে। তখন গোলাবু একটু ভেবে বলল, ঠিক আছে বাবা, যদি তুমি চাও তবে আমার জন্য একটি গোলাপ ফুল এনো, এমন একটি গোলাপ যার সুবাস মনকে প্রশান্তি দেবে। পরের দিন
ভোরে ব্যবসায়ী আল্লাহর নাম নিয়ে শহরের পথে রওনা দিলেন। শহরে পৌঁছানোর পর ব্যবসায়ী জাহাজে থাকা সেই সকল জিনিসপত্র বাজারে বিক্রি করে দিল এবং অনেক লাভ করল। সকল কিছুই বিক্রি করার পর সে যখন সকল কাজ শেষ করল, তখন সে সর্বপ্রথম তার বড় মেয়ের জন্য কানের দুল নিতে গেল। এরপর মেজ মেয়ের জন্য রেশমি শাড়ি কিনতে গেল। নীল শাড়ির মধ্যে সাদা রঙের তার ঝকমক করতেছিল। শাড়িটি দেখতে অনেক সুন্দর ছিল। এবার ব্যবসায়ী তার ছোট মেয়ের জন্য গোলাপ ফুল ক্রয় করার জন্য পুরো বাজার ঘুরতে লাগল। তবে আজব বিষয় হল, সারাদিন খোঁজ করার পরেও গোলাপের ফুল পাওয়া গেল না। ব্যবসায়ী পরের দিনও গোলাপ ফুল তালাশ করার জন্য বের হয়ে পড়লেন সে বাজারে। অনেকক্ষণ ঘুরতে লাগল, তবে দেখতে দেখতে আবহাওয়া কালো হয়ে আসল এবং এরপর বৃষ্টিপাত হতে লাগল। ব্যবসায়ী আশ্রয় নেওয়ার জন্য এদিক ওদিকে তাকাতে লাগল, তবে চারপাশ ছিল নিরিবিলি। হঠাৎ করেই বিজলি চমকাল, যাতে করে সেই ব্যবসা পাশে একটি বড় বাড়ি দেখতে পেল ব্যবসায়ীটি। এরপর সেই বাড়ির কাছে চলে গেল। সে বাড়িটি অনেক বড়, জাদু করে মনে হচ্ছিল সেটি আকাশের সাথে মিশে গিয়েছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবসায়ীটি সেই বাড়ির ভেতরে চলে গেল। ব্যবসায়ীটি যখন বাড়ির ভেতরে প্রবেশ করল, তখন দেখল বাড়ির ভেতরে দামি চাদর বিছানো রয়েছে এবং মাঝখানে ছোট ছোট বালিশ বিছানো রয়েছে। এরপর ব্যবসায়ীটি সেখানে বসে পড়ল এবং ভাবতে লাগল, হয়তোবা এই বাড়িটি কোন রাজার। ব্যবসায়ীটি সেখানে 1 ঘণ্টা যাবৎ অপেক্ষা করতে লাগল, তবে থামার কোনো নাম নিচ্ছিল না। এরপর ব্যবসায়ীটির ক্ষুধা লেগে যায়, তবে হঠাৎ করেই ব্যবসায়ী দেখতে পায় তার সামনে দস্তরখানা বিছানো রয়েছে এবং তার উপরে নানান ধরনের খাবার সাজানো রয়েছে। ব্যবসায়ীটি পেট ভরে খাবার খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। অনেক দেরি হয়ে গিয়েছিল বিধায় ব্যবসায়ীটি উঠল এবং সেই বাড়ির মালিকের কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করতে লাগল, যিনি তার এত ভালোভাবে খাতিরদারি করেছেন। ব্যবসায়ীটি সেই বাড়ির চারপাশে ঘুরে দেখল, তবে সেই বাড়িটির মধ্যে কেউই ছিল না। ব্যবসায়ী ভয় পেয়ে অবাক হল এবং দুঃখী হয়ে যখন দরজার কাছে যেতে লাগল, তখন সে দরজাটির ডান পাশে একটি আলো দেখতে পেল। সে যখন একে পাশে গেল, তখন সে দেখতে পেল বাইরে একটি সুন্দর বাগান রয়েছে, যেখানে অনেকগুলো ফুলের দানি রাখা হয়েছে, যার মধ্যে রংবেরঙের ফুল রয়েছে এবং সেখানেই গোলাপ ফুলেরও গাছ ছিল এবং সেখানে একটি গোলাপের মধ্যে 3টি গোলাপ ছিল। ফুল দেখে ব্যবসায়ী অনেক খুশি হয়ে গেল। এরপর ব্যবসায়ী যখন সেই গোলাপ ফুলটি তুলতে গেল, তখন হঠাৎ করেই একটি বাদর এসে পড়ল। বাদরটি ইশারা করে বলতে লাগল, কি মিয়া, ভালো করে খেদমত করার পরেও তুমি এই প্রতিদান দিচ্ছ? আমি তো তোমাকে বৃষ্টি থেকে বাঁচিয়েছি। বুঝি, দ্য প্রিভিয়াস লাইন অলরেডি কাভার্ড। আশ্রয় দিয়েছি, তোমাকে ভালো খাবার খাইয়েছি, তবে বছর কন্টিনিউ। তুমি ফুল তুলে নিয়ে যেতে চাও? ব্যবসায়ী এ সকল কিছু শুনে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, একটি বাদর কি করে মানুষের মতো কথা বলা পারে? এরপর ব্যবসায়ী বলতে লাগল, না না বাদর রাজা, তেমন কিছু নয়। আমি তো বাড়ির মালিককে চারপাশে খোঁজ করেছি, তবে এখানে আমি কাউকেই দেখতে পেলাম না। আমি তো শুধু আমার ছোট মেয়ের জন্য একটি গোলাপ নিয়ে, যাতে যদি তা আপনি আমাকে দিয়ে দেন তাহলে অনেক উপকার হয়। আমার মেয়েটির ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং সে অনেক খুশি হয়ে যাবে। আমার মেয়ে অতি সহজ সরল এবং মাসুম, আমি তার ইচ্ছা পূরণ করতে চাই। এরপর বাঁদরটা বলতে লাগল, ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আমি সবকিছুই জানি। তোমার 3টি মেয়ে রয়েছে এবং ছোট মেয়ে তোমাকে গোলাপ ফুল নিয়ে যেতে বলেছে। এবার তুমি বাড়ি যাও এবং তোমার সবচেয়ে ছোট মেয়েকে আমার কাছে নিয়ে আসো। সে এখন থেকে আমার সাথে এই বাড়িতেই বসবাস করবে, কেননা এখানে আমি একা বসবাস করে থাকি এবং তার এখানে আসাতে আমাকে আর একা থাকতে হবে না। আর তুমি এটা কখনোই মনে করবে না যে এখান থেকে চলে যাওয়ার পর তুমি আমার হাত থেকে বেঁচে যাবে। আমি তোমাকে 10 দিনের সময় দিচ্ছি, তুমি ভালোভাবে চিন্তা করে নাও। যদি 10 দিনের মধ্যে তুমি তোমার মেয়েকে এখানে নিয়ে না আসো,
তবে আমি নিজেই তোমার কাছে চলে যাব এবং তোমাদের 4 মেয়ে বাবাকে হত্যা করব। তাই একদমই পালানোর চেষ্টা করবে না। কেননা তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, আমি তোমার পিছু করব। বেচারা ব্যবসায়ী বাদরের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল এবং কান্না করতে করতে সে তার গ্রামে ফিরে গেল। সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে গেল। এরপর সে তার বড় 2টি মেয়েকে কানের দুল এবং শাড়ি দিতে লাগল। তবে সে যখন গোলাবর দিকে তাকালো, যখন সে কান্না করতে লাগল, গোলাবও জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা, তুমি কান্না করছ কেন? বেচারা ব্যবসায়ী বাদরের সকল ঘটনা মেয়েকে বলে দিল। সে বলতে লাগল, মা, আমি তোমার জন্য ফুল আনতে গিয়েছিলাম, তবে আমি জানতাম না যে সেই বাদর রাজা ফুলের পরিবর্তে আমার ফুলের মতো মেয়েকে চেয়ে বসবে। এই কথা শোনার সঙ্গে সাথেই গোলাপের বনগুলো তাকে খোঁটা দিতে লাগল। আরও চাও গোলাপ ফুল? আমাদের মতো তুমিও কানের দুল অথবা শাড়ি আনতে বলতে পারতে, আর তারপর এই বিপদ নেমে আসত না। তবে এখন কি হবে? গোলাবুও তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, বাবা, তুমি একদমই চিন্তা করিও না, তুমি আমাকে বাদর রাজার কাছে রাখে আসো। এমন যেন না হয় যে 10 দিন পর বাদর রাজা এখানে চলে আসে এবং তোমার আর আমার বোনদের কোনো ক্ষতি করে। আমি আমার বোন এবং বাবাকে হারাতে চাই না। না, ব্যবসায়ী বলতে লাগল, মা, আমি তোমাকে সেখানে কি করে রেখে আসতে পারি? যদি তোমার কিছু হয়ে যায়, তাকদার আমি কি করব? আমি তোমাকে একটি বাদরের হাতে কি করে রেখে আসতে পারি? গোলাবু তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, বাবা, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কেউই কিছু করতে পারবে না। আমি তো বাদর রাজার কোনো ক্ষতি করিনি, তাই সে আমার ক্ষতি করবে কেন? এবার 8ম দিনে ব্যবসায়ী তার মেয়েকে নিয়ে শহরে চলে গেল এবং বাদর রাজার মহলে পৌঁছে গেল। ভেতরে যখন বাদর ব্যবসায়ীকে দেখল, তখন বলতে লাগল, ব্যবসায়ী, তুমি খুব ভালো কাজ করেছ যে আমার কথা শুনে তুমি তোমার মেয়েকে এখানে নিয়ে এসেছ এবং তুমি ফেরত চলে যাও এবং নিশ্চিন্তে থাকো। গোলাবুর এখানে কোনো সমস্যা হবে না, আমি তাকে অনেক ভালোভাবে দেখাশোনা করব। ব্যবসায়ী গোলাবুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে গ্রামে ফিরে চলে এল। তবে সে তার মেয়ের জন্য এত বেশি চিন্তিত হয়ে পড়ল যে বাড়ি আসার সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ল। সে সবসময় তার মেয়ের কথা চিন্তা করত এবং কান্না করত এবং নিজেকেই দোষ দিত। আর বলত, আমি কেমন বাবা যে নিজের মেয়েকে একটি বাদরকে সঁপি দিয়ে আসলো, না জানি সে বাদরটি আমার মেয়ের সাথে কি করবে। অন্যদিকে গোলাবু সেখানে ভালো ভালো খাবার খেত, ভালো পোশাক পরিধান করত এবং ভালো ভালো কাহিনী শুনিয়ে বাদর রাজাকে খুশি করত। যখন সন্ধ্যা হতো এবং গোলাবু প্রাসাদের মধ্যে বাতি জ্বালাত, তখন সেই সকল কিছু দেখে বাদর অনেক খুশি হয়ে যেত। সে গোলাবুকে অনেক পছন্দ করত। বাদরটি গোলাবর সাথে কিছু কথা বলে চাচ্ছিল, তবে তার হিম্মত হতো না। এরপর একদিন বাদরটি গোলাবর কাছে এল এবং গোলাবকে বলতে লাগল, গোলাব, তুমি আমাকে বিয়ে করে নাও। যখন গোলাব এই কথাটি শুনল, তখন সে অনেক বেশি অবাক হয়ে গেল। গোলাবু ভয় পেয়ে বলতে লাগল, দেখুন বাদর রাজা, আমি আপনাকে অনেক ভয় করি। এই কথাটি শুনে বাদর রাজা দুঃখী হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। তবে সে ভালোভাবে গোলাবর দেখাশোনা করছিল। কখনো বাদরটি গোলাবর জন্য নতুন জুতা নিয়ে আসত, কখনো গোলাবর জন্য নতুন কাপড় নিয়ে আসত এবং কখনো সে তাকে হাসানোর চেষ্টা করত, কেননা বাদরটি গোলাবকে উদাস দেখতে চাচ্ছিল না। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল এবং বেচারি গোলাব তার বাবার কাছ থেকে বিচ্ছেদ হওয়ার কারণে দুঃখী হতে লাগল। একদিন গোলাব তার রুমের মধ্যে অনেক দুঃখী হয়ে বসেছিল। সে সামনে একটি আয়না দেখতে পেল। সে যখন সেই আয়নাটি তুলে দেখল লাগল, তখন বুঝতে পারল এই আয়নাটি জাদুর এবং তার মধ্যে দুনিয়ার সকল পরিস্থিতি দেখা যায়। কখনো কখনো সেখানে বাজারঘাট দেখা যায়, যেখানে মানুষজন দোকানে গিয়ে নানান ধরনের জিনিস ক্রয় করে। কখনো কখনো সবুজ শস্য এবং বাগান দেখা যায়, আবার কখনো নদীনালা দেখা যায় যার মধ্যে জাহাজ চলতেছে। গোলাপও মনে মনে ভাবতে লাগল, যদি আমি আমার বাবাকে দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো।
এই কথা বলার সাথে সাথে সে তার গ্রামকে আয়নার মধ্যে দেখতে পেল। সেখানে ফসলের মধ্যে কিছু মানুষজন কাজ করতেছিল এবং কিছু মানুষজন এদিক ওদিকে চলাফেরা করতেছিল। এরপর সে আয়নার মধ্যে দেখল মেয়েরা নদীর কিনারায় খেলা করতেছে। এরপর সে তার বাড়িকে দেখতে পেল এবং আরও কিছু দেখতে পেল। তার বাবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে, ওনার চুল অগোছালো রয়েছে এবং ওনার শরীরের রং ফ্যাকাসে হয়ে গিয়েছে এবং ওনার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, অস্থির হয়ে কখনো ডান পাশে তো কখনো বাম পাশে ঘুরে শুয়ে থাকছে। ব্যথার কারণে তিনি হাই হাই বলতেছেন এবং গোলাবো গোলাবো বলে ডাকতেছেন। তবে গোলাবোর বোনগুলো মজা করে এদিক ওদিকে ঘোরাঘুরি করতেছে। তারা তাদের বাবার কথা চিন্তাই করে না। গোলাবু যখন আয়নার মতে তার বাবার এমন পরিস্থিতি দেখল, তখন সে অনেক দুঃখ পেল এবং এই কারণে সে অনেক কান্না করতে লাগল। রাতে যখন বাদুরটি গোলাবুর কাছে এসে তার এমন অবস্থা দেখল, তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করতে লাগল, গোলাবো তোমার কি হয়েছে? তোমার এই কি অবস্থা করে রেখেছ এবং তুমি কান্না করতেছ কেন? আমাকে বলো, তোমার কি এখানে কোনো অসুবিধা রয়েছে? গোলাবো কান্না করতে করতে বলতে লাগল, বাদর রাজা, আমার এখানে কোনো সমস্যা নেই, তবে আমার বৃদ্ধ বাবা, আপনি ওনাকে এই আয়নার মধ্যে দেখুন, তিনি তো মৃত্যুর অনেক নিকটে চলে গিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি আমার বাবার কাছে যেতে দিন, আমি আমার বাবার খেদমত করব এবং এরপর যখন আমার বাবা সুস্থ হয়ে যাবে তখন আমি ওয়াদা করতেছি আমি আপনার কাছে ফিরে আসব। বাদরটি বলতে লাগল, ঠিক আছে, তুমি এই আলমারিটি খোলো এবং শেষের স্থানায় দেখো, যেখানে তুমি একটি আংটিও দেখতে পাবে। তুমি সেই আংটিটি পরিধান করে নাও, এতে করে তুমি নিমিষেই তোমার বাবার কাছে চলে যেতে পারবে। আমার পক্ষ থেকেও তোমার বাবার হালত জিজ্ঞাসা করিও, আল্লাহ পাক তোমার বাবাকে অতি দ্রুত সুস্থ করে দেবেন। গোলাপও দ্রুত করে সেই আলমারিটি খুলে আংটিটি বের করল এবং তা পরিধান করল। সে যখন সেই আংটিটি পরিধান করল তখন তার মনে হতে লাগল সে উঠতেছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগতেছে, যার ফলে সে ঘুমিয়ে পড়ল এবং যখন সে চোখ খুলে তাকাল তখন দেখতে পেল সে তার বাবার বাড়িতে রয়েছে। এরপর সে দৌড়ে তার বাবার কাছে গেল এবং তার বাবার কাছে গিয়ে উনাকে জড়িয়ে ধরল। সেই বাবা যখন তার মেয়েকে দেখল তখন এখন তিনি অনেক খুশি হয়ে গেলেন। বাবা ও মেয়েকে জড়িয়ে ধরলেন এবং খুশি হয়ে বলতে লাগলেন, আমার মেয়ে গোলাবো চলে এসেছে, এখন আমি সুস্থ হয়ে যাব। এবং এমনটাই হল। গোলাবো তার বাবার এমনভাবে খেদমত করল, যার ফলে তার বাবা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবং উঠে নিজের কাজ কাম করতে লাগল। একদিন ব্যবসায়ী তার মেয়েকে জিজ্ঞাসা করতে লাগল, বাদর রাজার প্রাসাদের তোমার সাথে কি কি হয়েছে? তখন মেয়েটি তার বাবাকে বলতে লাগল, বাবা, বাদর রাজা আমার এমন ভাবে দেখাশোনা করেন যাতে করে মনে হয় তিনি কোনো আপনজনের দেখাশোনা করতেন। আমার সেখানে কোনো কষ্ট হয় না, তিনি আমার সকল ইচ্ছা পূরণ করেন। এবং এরপর উদাস হয়ে বলতে লাগল, তবে আজব বিষয় হল, যখন সন্ধ্যাবেলায় বাতি জ্বালানো হয় তখন তিনি আমার কাছে এসে বলেন, গোলাবো তুমি আমার সাথে বিয়ে করে নাও। ব্যবসায় জিজ্ঞাসা করল, মা, তখন তুমি কি উত্তর দাও? তখন আমি বলি, বাদর রাজা, আপনাকে দেখে আমার অনেক ভয় করে। এবং এই কথা শুনে বাদর রাজা সেখান থেকে চলে যান। এই কথাটি শোনার পর ব্যবসায়ী অনেক গভীর চিন্তায় পড়ে গেল এবং অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসে রইল। এরপর ব্যবসায়ী তার মেয়ে দেখে বলতে লাগল, যদি এবার বাদর রাজা তোমাকে বিয়ের কথা বলে তাহলে তুমি তাকে বলবে, ঠিক আছে বাদর রাজা, আমি বিয়ের জন্য রাজি আছি। মেয়ে অবাক হয়ে বলতে লাগল, বাদরের সাথে বিয়ে? বাবা, তুমি একই বলতেছ, সে তো একটি বাদর এবং আমি মানুষ, আমাদের কি করে বিয়ে হতে পারে? আমি একই বাদরের সাথে বিয়ে করব। সেই বাবা মুচকি হেসে তার মেয়েকে বলতে লাগল, এই বিষয় আমার একটু গণ্ডগোল মনে হচ্ছে, তাই আমি যা বলতেছি তুমি তাই করে দেখো। গোলাপু বলতে লাগল, ঠিক আছে বাবা,
তুমি যেমনটি বলবে আমি তেমনটি করে দেখব। এরপর সেই ব্যবসায়ী একদম সুস্থ হয়ে গেল, আর তার মেয়ে গোলাবু ফেরত যাওয়ার প্রস্তুতি করতে লাগল। গোলাবু তার বোন এবং বাবার সাথে সাক্ষাৎ করে সেই আগেটি আবার পরিধান করে নিল, যাতে করে সে আবার উঠতে লাগল এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগতে লাগল, যাতে করে সে ঘুমিয়ে পড়ল। এবং এরপর যখন তার চোখ খুলল, সে সেই বাদর রাজার সামনে হাজির হয়ে গেল। বাদর রাজা এবার জিজ্ঞাসা করল, গোলাবু, তোমার বাবা কেমন আছেন? গোলাবু বলতে লাগল, আমার বাবা সুস্থ হয়ে গিয়েছেন বিধায় আমি ফিরে এসেছি, কেননা আমি আপনাকে ওয়াদা করেছিলাম। সন্ধ্যা হলে বাতি জ্বালা হল এবং বাদর রাজা গোলাবর কাছে এসে বলল, গোলাবো, তুমি আমাকে বিয়ে করে নাও প্রথমে। তো গোলাবো কিছুই বলল না, তবে এরপর তার বাবার বলা কথা মনে পড়ে গেল, তাই সে হিম্মত করে বলতে লাগল, ঠিক আছে বাদর রাজা, আমি আপনার সাথে বিয়ে করার জন্য রাজি আছি। এবার তো আপনি খুশি? বাদরটি যখন এই কথাটি শুনল, তখন তার বাদরের ছাল ছুটে পড়ে গেল এবং সে দেখতে দেখতে একটি সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গেল। ফর্সা রং আকারে, লম্বা এবং সুন্দর চেহারা এই যুবককে দেখে গোলাপু বলতে লাগল, আর এই কি সেই বাদরটি? কই গেল রাজকুমার? মুচকি হেসে বলতে লাগল, আসল কথা হল একটি জাদুকর আমাকে তার জাদু দ্বারা মানুষ থেকে বাদর বানিয়ে দিয়েছিল এবং তার জাদুর সমাধানে সে আমাকে বলেছিল, যদি কোনো মেয়ে নিজ ইচ্ছায় তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। তোমার মধ্যে অনেক সাহস রয়েছে গোলাবো, কেননা তুমি একটি বাদরের প্রস্তাবে রাজি হয়েছিলে। তুমি আমাকে নতুন জীবন দান করেছ এবং তুমি আমার সাথে চলো। আমার বাবা একটি শহরের অনেক বড় একজন রাজা, তিনি তোমার মতো বৌমাকে দেখে অনেক খুশি হয়ে যাবেন। গোলাবো বলতে লাগল, তাহলে আমার বাবা এবং বোনগুলোর কি হবে? রাজকুমার বলল, তাদেরকে আমি আমার কাছে ডেকে নিব। এরপর রাজকুমারগুলো তার বাবা এবং তার মেয়েগুলোকে নিয়ে নিজের দেশে চলে গেল। রাজা তার সন্তানকে দেখে অনেক খুশি হয়ে দিল এবং এরপর বড় সড় করে গোলাবু এবং রাজকুমারের বিয়ে হয়ে গেল। তবে ঘটনা এখানেই শেষ নয়। গোলাবুর বোনগুলোর মনে তো সাপ দৌড়াতে লাগল। তারা ভাবতে লাগল, আমাদের বোনের ভাগ্য তো খুলে গিয়েছে, সে তো মহলের রানী হয়ে গেল। তবে আমরা এটা হতে দিব না। এদিকে আল্লাহর রহমতে গোলাবু গর্ভবতী হয়ে গেল। পুরো শহরের মধ্যে খুশি উদযাপন করা হচ্ছিল। যখন সন্তান প্রসবের সময় নিকটে চলে এলো, তখন রাজাকে কোন কাজে বাইরে যেতে হয়েছিল। সে গোলাবুকে বলে গেল, আমি তোমাকে একটি ঘণ্টা দিয়ে দিচ্ছি, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সেই ঘণ্টাটি বাজিয়ে দিবে, এতে করে আমি দ্রুত করে তোমার সামনে হাজির হয়ে যাব। গোলাবু বলতে লাগল, একা একা আমি অনেক উদাস হয়ে যাই, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বোনগুলোকে ডেকে নিবুক। রাজা বলল, ঠিক আছে, যেমনটি তোমার ইচ্ছা। গোলাবর কথা মতো তার বোনগুলো তার সাথে থাকার জন্য চলে এলো, কেননা তারা তো এটাই চাচ্ছিল যে কোনো বাহানা করে তারা যেন গোলাবর কাছে থেকে প্রতিশোধ নিতে পারে। তারা যখন গোলাবর হাতে সেই ঘণ্টাটি দেখল, তখন বলতে লাগল, আরে এ কি, তোমার এখনো ঘণ্টা বাজানোর অভ্যাস যায়নি? এখন তো তুমি বড় হয়ে গিয়েছ, রানী হয়ে গিয়েছ। গোলাবু বলতে লাগল, আরে না বোন, এই ঘণ্টা তো আমাকে আমার স্বামী রাজা দিয়ে গিয়েছেন। যদি আমার কোনো সমস্যা হয় অথবা প্রসবের সময় চলে আসে, তাহলে যদি আমি এই ঘণ্টাটি বাজিয়ে দেই, তারপর তিনি আমার কাছে দ্রুত করে চলে আসবেন। বিধায় গোলাপের বোনগুলো কৌশল করল, আমরা সময়ের আগেই গোলাপের দ্বারা ঘণ্টা বাজিয়ে দেব, যাতে করে রাজা এসে তাকে গালিগালাজ করে তার বোনগুলো তাকে বলতে লাগল, আজকে আমরা দেখব কে তোমাকে বেশি ভালোবাসে, আমরা নাকি রাজা। তুমি এখন ঘণ্টাটি বাজিয়ে দাও। এতে করে যদি রাজা চলে আসে তাহলে মনে করব তিনি তোমাকে বেশি ভালোবাসেন, আর যদি না আসে তাহলে বোঝা যাবে আমরা তোমাকে বেশি ভালোবাসি। গোলাপ ও বেচারি তাদের কথায় ফেঁসে গেছে এবং ঘণ্টা বাজিয়ে দিল। ঘণ্টাটি বাজানোর কিছুক্ষণ পর রাজা উপস্থিত হয়ে গেল। রাজা যখন দেখল যে প্রসবের সময় এখনও হয়নি,
তখন তিনি রাগান্বিত হয়ে বলতে লাগলেন, গোলাবু, আমি অনেক জরুরি কাজে ছিলাম, আর তুমি আমাকে হাসি ঠাট্টা করে ডাকলে। এটা আমি মোটেও পছন্দ করলাম না। পরবর্তীবার যদি তুমি এমন কিছু করো তখন আমি কিন্তু আসব না। গোলাবু বলল, জনাব, আমি ভুল করে ঘণ্টাটি বাজিয়ে ফেলেছি। এরপর রাজা চলে গেলেন। মহলের বাচ্চারা গোলাপের গোলামি করত। সকলেই বাচ্চা প্রসবের অবস্থায় ছিল, এবং রাজাও তো গোলাবার জন্য পাগল ছিল। তবে এবার তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। গোলাবর বোনগুলো তার কাছে এসে বসে পড়ল। তারা মুখে মুখে ভালো ভালো কথা বলতেছিল, তবে তাদের মনের মধ্যে বিষ নিয়ে বসেছিল। আর গোলাবও তার বোনগুলোর কথা ধরে 3 বার ঘণ্টা বাজিয়ে রাজাকে ডেকেছিল। এরপর যখন আসলেই গোলাবর ব্যথা শুরু হয়ে গেল এবং সে ঘণ্টা বাজাল, তখন আর রাজা আসল না। গোলাবও অনেক দুঃখী হয়েই পড়ল। তার বোনগুলো বুঝে নিয়েছিল যে রাজা আসবে না। এরপর তার বোনগুলো দাইমাকে ডেকে আনল এবং তাকে আগেই বুঝিয়ে দিল যে যখন হবে তখন তুমি সেটিকে কুয়াতে ফেলে দিবে এবং তার কাছে 2টি বাদরের বাচ্চা রেখে দিবে। দাই ঠিক এমনটাই করল। যখন গোলাবও 2টি সুন্দর যমজ বাচ্চা জন্ম দিল, তখন দাইমা সেই বাচ্চাগুলোকে গায়েব করে দিল এবং তার কাছে 2টি বাদরের বাচ্চা রেখে দিল। যখন গোলাবের জ্ঞান ফিরল তখন সে নিজেও দেখে অবাক হল এবং প্রাসাদের মধ্যেও এই কথা ছড়িয়ে পড়ল। প্রথমত বেচারি পেরেশানির মধ্যে ছিল, এবার আবার তার উপরে এই মুসিবত নেমে পড়ল। বাচ্চা হওয়ার 8 দিন পর রাজা ফেরত আসলেন। তিনি গোলাপুর উপর রাগ করে থাকলেও গোলাবুকে অনেক ভালোবাসতেন এবং তিনি তার সন্তানদেরকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন। তবে রাজা যখন ভেতরে গেলেন তখন সকলেই চুপ করেছিল। তিনি যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতেন তাহলে তারা মাথা নিচু করে থাকত। রাজা যখন ভেতরে গিয়ে সেই দৃশ্যটি দেখলেন, তারপর তিনিও অনেক অবাক হয়ে গেলেন। সেখানে গোলাবর কাছে 2টি বাঁদরের বাচ্চা ছিল। গোলাবু যখন রাজাকে দেখল তখন সে কান্না করতে লাগল। এরই মধ্যে গোলাবর 2টি বোন সেখানে চলে এলো। তারা বলতে লাগল, দেখুন, আপনার বাচ্চাকে খারাপ মনে করবেন না, তবে আমরা আগে থেকেই জানতাম যে আমাদের বোন অভাগা। রাজা অনেক দুঃখী হয়ে গেলেন। রাজা যখন সেই মেয়ে 2টোর কথা শুনল তখন সামনের 2টি বাদরের বাচ্চাকে দেখতে পেল এবং সামনের 2টি বাদরের বাচ্চাকে দেখতে পেয়ে তখন অনেক রাগান্বিত হয়ে গেল। রাজা এবার মন্ত্রীকে হুকুম দিলেন, এই বাচ্চা 2টিকে এবং গোলাবুকে এখান থেকে বের করে দাও এবং তার চুল কেটে দাও এবং তাকে ছেঁড়া ফাটা কাপড় পরিধান করিয়ে দাও, যাতে করে সে কাক উড়িয়ে বেড়ায়। রাজার হুকুম কেউই অমান্য করতে পারত না। এরপর গোলাপও ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে বাজারে ঘুরতে লাগল এবং সকলেই তাকে দেখে আফসোস করত। অন্যদিকে যখন সেই দাইমা সেই বাচ্চা 2টিকে কুয়াতে ফেলতে গেল, সে আর ফেলতে পারল না, কেননা সেই বাচ্চা 2টি অনেক সুন্দর ছিল। আবার সে গোলাবের বন্দির কথা ভেবেও ভয় পাচ্ছিল। কখনো সে চিন্তা করতে লাগল যে বাচ্চা 2টিকে মেরে ফেলবে, আবার কখনো চিন্তা করত যে বাচ্চা 2টিকে অন্য কাউকে পালন করতে দিবে। বাচ্চাকে জ্বালিয়ে দিব যাতে করে নিমেষেই তারা জ্বলে যাবে এবং কেউই জানতে পারবে না। তবে দিনের বেলা এই কাজটি করার সাহস তার হল না। পাশেই একজন কামার বসবাস করত এবং সেই মটকা তৈরি করত। বৃদ্ধ মহিলাটি ভাবল, আমি মটকার মধ্যে এই বাচ্চা 2টিকে ভরে রাখব, এতে করে কেউই জানতে পারবে না। এবং এরপর সেই মহিলাটি এমনটাই করল। সে চুপ করে সেখানে গিয়ে একটি মটকার মধ্যে সেই 2টি বাচ্চাকে ঢুকিয়ে রাখল। তবে যার হেফাজত আল্লাহ পাক করে থাকেন, তার কেউই কিছু করতে পারে না। কামার তার বৃদ্ধ স্ত্রীর সাথে বসবাস করত। এরপর সেই কামার এবং সেই বৃদ্ধ মহিলা ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল যে আগুন ঠান্ডা হয়ে গিয়েছে। কামার সেই বৃদ্ধ মহিলাটিকে বলতে লাগল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তুমি তো আমাকে ডেকে দিতে পারতে। এখন যে মানুষ আসবে তাদেরকে আমি কি দিব? অনেক মানুষ মটকা বানাতে দিয়েছে, এখন আমি তাদেরকে কি দিব? এরপর তারা ঝগড়া করতে লাগল। তবে যখন তারা বাইরে এসে দেখল তখন সকল কিছু বানানো হয়ে গিয়েছিল।
কামার এবং বৃদ্ধ মহিলাটি এই সকল কিছু দেখে অবাক হয়ে গেল। এরপর তারা একটি মটকা থেকে আওয়াজ শুনতে পেল। বৃদ্ধ মহিলাটি যখন এগিয়ে দেখল, তখন দুটি ফুলের মতো বাচ্চাকে দেখতে পেল। সেই কামার এবং বৃদ্ধ মহিলাটির কোনো সন্তান ছিল না, তাই বাচ্চাদের দেখে খুশি হয়ে গেল বাচ্চা দুটিকে। এরপর মটকা থেকে বের করে মহিলাটি বুকে জড়িয়ে ধরল। মহিলাটি এরপর বাচ্চা দুটিকে বিছানার মধ্যে ছুঁয়ে দিল এবং কামার চুপ করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এল। তবে এই সম্পর্কে পাশের মহিলাগুলো জানতে পারল এবং তারা অনেক চালাক ছিল। তারা বলতে লাগল, আরে তোমরা তো আমাদেরকে এই ব্যাপারে জানাওনি। তারা বলতে লাগল, আমরা তো কখনো কল্পনাও করিনি যে তোমার এখানে সন্তান হবে, তবে এবার তো এদের এখানে দুটি সন্তান জন্ম হয়েছে। মহিলারা যখন বাচ্চা দুটিকে দেখল, তখন বলাবলি করতে লাগল যে বাচ্চা দুটি চাঁদের মতো হয়েছে, এবং এলাকার মধ্যে এই কথাগুলো ছড়িয়ে পড়ল গ্রামের সকলেই। বাচ্চাদের দেখতে আসল। এরপর তারা বাচ্চাদেরকে পালন করতে লাগল। বাচ্চারা এরপর একটু বড় হল। রাজার ছেলে যখন বড় হল, তখন তার শিকার করার ইচ্ছা জাগল। রাজার মেয়েও যুবতী হয়ে গিয়েছিল। একদিন রাজার ছেলে কামারকে বলতে লাগল, বাবা, আমি শিকার করতে যাচ্ছি। অন্যদিকে রাজাও শিকার করার জন্য ঘোড়ায় বসে বের হয়েছিল। যখন সে কামার ছেলেকে দেখল, তখন তার মনের মধ্যে মহাব্বত জন্ম নিল। এরপর রাজা অনেকক্ষণ ধরে কামার অর্থাৎ নিজের ছেলের সাথে কথা বলতে লাগল। এরপর রাজা বাড়ি চলে গেল এবং অনেক কষ্ট করে রাত অতিবাহিত করল। রাজা পরের দিন কামারের বাড়িতে চলে গেল। এর ফলে কামার রাজাকে বসতে দিল। রাজা যখন কামার অর্থাৎ নিজের মেয়েকে দেখল, তখন তার আবার মহব্বত হতে লাগল। রাজার মন চাচ্ছিল সে যেন সেই মেয়েটিকে জড়িয়ে ধরে, তবে তিনি বাধ্য ছিলেন, কেননা অপরজনের মেয়েকে তিনি কি করে জড়িয়ে ধরবেন। কামারের কাছে একটি পাখি ছিল, যেসব সকল ঘটনা সম্পর্কে জানত। এরপর পাখিটি উড়ে রাজার কাছে এসে বলতে লাগল, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাজা এই দেখে অনেক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল, এই পাখিটি আবার কথাও বলতে পারে। এরপর পাখিটি বলতে লাগল, আমি গোলাবুর গোপন তথ্য সম্পর্কে জানি। রাজা অবাক হয়ে বলল, হে পাখি, তুমি কি জানো? হিংসা করে গোলাবুর সাথে এমনটা করেছে এবং দাইমাকে টাকা দিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলতে বলেছিল, এবং সেই মহিলাটি বাদরের বাচ্চাগুলোকে গোলাপের কাছে রেখেছিল, এবং আল্লাহর রহমতে বাচ্চাগুলোকে এই কামার এবং তার স্ত্রী পেয়ে যায় এবং তাদেরকে বাবা মায়ের মতো পালন করে। এই শুনতে রাজার চোখে পানি চলে এলো। বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বাড়ি ফেরত চলে এলো। বাড়ি আসার পর রাজামন্ত্রীকে হুকুম দিলেন, গোলাপের বোনদেরকে 100টি করে নবেত্রাঘাত দেওয়া হোক এবং তাদেরকে বন্দী করে রাখা হোক। সেই ব্যবসায়ীটিও অনেক দুঃখী হয়ে পড়ল এই ভেবে যে আমার নিজের মেয়েগুলোই তাদের বোনদের সাথে এমনটি করল। এবং এরপর রাজা গোলাপর কাছে ক্ষমা চাইল এবং তাকে আবার রানী বানাল সেই কামার, এবং তার স্ত্রীকেও একটি বড় বাড়ি তৈরি করে দেওয়া হল, কেননা রাজার সন্তান তাদের ছাড়া থাকতে পারত না, কেননা নিজের বাবা মা মনে করত। এরপর তারা সকলেই সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে